মানুষ হিসেবে আমরা অন্যান্য সব প্রাণীর চেয়ে আলাদা, এবং এটা আমরা সবাই মানি। তো হয়তো বা কেউ কেউ মানি না, তাদের মানুষ সম্পর্কে পারসেপশনের ভিন্নতার কারণে। তো এই যারা আমরা মনে করি যে মানব যেই সৃষ্টি, এই সৃষ্টির বিশেষত্বের অনেক বড় কারণ হচ্ছে যে মানুষ চিন্তা করতে জানে। মানুষ যেহেতু চিন্তা করতে জানে, মানুষ তার অস্তিত্ব নিয়ে, তার কার্যকারণ নিয়ে, তার উদ্দেশ্য নিয়ে, এবং পৃথিবীতে বৈষয়িক যত রকমের উন্নতি বা বৈষয়িক প্রয়োজন এ থেকে শুরু করে মানুষের যেই সৃষ্টির বাইরেও বা মেটাফিজিক্যাল যেই এক্সিস্টেন্স, সেগুলো নিয়েও চিন্তাভাবনা, এসব মানুষের মধ্যে আমরা সবসময় দেখে আসছি থ্রু আউট দ্য হিস্ট্রি। তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করি, অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, কিন্তু সকল চিন্তাভাবনা আলোচনার যদি কেন্দ্রবিন্দুর কথা বলতে হয়, তাহলে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সেলফ অ্যান্ড গড, মানে আপন সত্তা এবং ট্রান্সেন্ডেন্টাল বিইং, যিনি আমাদের সকল অস্তিত্বের মূল চাবিকাঠি বা মূল অস্তিত্বের মূল পরিচালক। তো এই সেলফ অ্যান্ড গড নিয়ে যতখানি আসলে মানে কনসিয়াস আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন, সেটা আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নেই। এবং এটার কারণে আমরা আসলে এত বেশি রকমের সমস্যা ফেস করি, যেটা অনেক সময় আমরা হয়তো নিজেরাও জানি না। তো এই কনসিয়াস জায়গা থেকে, মানে সচেতনভাবে নিজেকে চেনা এবং স্রষ্টাকে চেনা, এই জিনিসটা নিয়ে আমাদের যে একটা লম্বা জার্নি, সেলফ অ্যাওয়েকেনিং একটা জার্নি দরকার, সেটার জায়গা থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে চাচ্ছি, যেটার নাম হচ্ছে সেলফ অ্যান্ড গড। এবং এই পর্বটার স্পেশাল নাম হবে থ্রু আউট দ্য হিস্ট্রি, মানে ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত মানুষ কিভাবে নিজের সম্পর্কে এবং স্রষ্টা সম্পর্কে চিন্তাভাবনা করে আসছে বা বিশ্বাস করে আসছে, তার স্বরূপ আমরা উদ্ঘাটনের চেষ্টা করব। শুরুতেই আমরা যে আলাপটা টানতে চাই সেটা হচ্ছে কেন আসলে সেলফ অ্যান্ড গডের এই যে চিন্তাভাবনা, আলাপ আলোচনা, আন্ডারস্ট্যান্ডিং, এটা সবচেয়ে বেশি জরুরি অন্য যে কোনো আলাপ আলোচনা এবং কনসেপ্ট এবং পারসেপশনের তুলনায়। তো আমার সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য আছেন বিশিষ্ট লেখক, অনুবাদক, দায়ী হোসেন শাকিল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সো আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে সেলফ অ্যান্ড গড, মানে আপন সত্তা এবং স্রষ্টা, এই বিষয়ে মানুষের চিন্তাভাবনা, আলাপ আলোচনার পরিমাণ কেন আমরা আসলে তুলনামূলক অন্য যে কোনো আলাপ আলোচনা বা হচ্ছে যে টপিকের তুলনায় তুলনামূলক কম দেখি, এবং এটার চিন্তাভাবনা, এটার সঠিক কনসেপ্ট, সঠিক ধারণা, এটা কেন এত বেশি জরুরি অন্য যে কোনো কিছুর তুলনায়? সো আপনার কোশ্চেন বেসিক্যালি দুটো, একটা হচ্ছে এই বিষয়ে আলোচনা আমরা কেন কম দেখতে পাই, আরেকটা হচ্ছে গুরুত্ব কেন, রাইট? মানে এর গুরুত্ব সবচেয়ে বেশি কিনা, বা বেশি হলে সবচেয়ে বেশি কেন আসলে? আচ্ছা, আমি এটার প্রথম প্রশ্নটার বাদে আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিব, যে ইম্পর্টেন্সটা আসলে কোথায়। সো দেখুন, সেলফ, বা আমি যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করে বলি তাহলে হিউম্যান নেচার। সেলফ বা হিউম্যান নেচার বলতে আসলে আমরা কী বোঝাচ্ছি এখানে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা সবাই এটার অর্থ জানি। সেলফ মানে হচ্ছে আপনার ব্যক্তিসত্তা, আত্মসত্তা, বা হিউম্যান বিইং মানে হচ্ছে মানুষ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ফিলোসফিক্যালি যখন বলা হয় সেলফ অ্যান্ড আদার বা হিউম্যান নেচার, তখন এটার মানে কিন্তু আরও অনেক বেশি ডিপ এবং আরও অনেক বেশি গভীর হয়ে যায়। সো যদি আমরা বলি যে হিউম্যান নেচার বা সেলফ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, বা আপনি বা আমরা এই সিরিজে আসলে কী আলোচনা করতে যাচ্ছি, তার সামান্য ইন্ট্রোডাকশন হিসেবে বলতে পারি সেলফ বলতে বেসিক্যালি আমরা চারটা বিষয়কে বোঝাচ্ছি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটিস প্লেস ইন ইট। দ্যাট মিনস আপনার চারপাশে যে বিশ্ব আপনি দেখতে পাচ্ছেন, এই বিশ্বের প্রকৃত অবস্থা কী, এবং এই ক্ষেত্রে মানুষের অবস্থানটা আসলে কী, এবং এটাকে আমরা অনেকটা বলতে পারি মেটাফিজিক্স। ফিলোসফি ভাষা আমরা এটাকে বলতে পারি মেটাফিজিক্স, বা কিছুটা কসমোলজি, যে আপনি হোয়াট এক্সিস্ট, মানে হিউম্যান বেসিক যে সেন্সেস, ফাইভ সেন্সেস, এর বাইরের যেই জগৎ, অদৃশ্য জগৎ, সেটাকে আমরা কিভাবে পারছি? নট অদৃশ্য জগৎ অনলি,
মানে এই যে গাছ লতা পাতা থেকে শুরু করে প্রাণী জগৎ এবং আমি এবং মহাবিশ্ব, এগুলো আসলে কীভাবে কানেক্টেড, এটার মিনিং কি, ডিপার মিনিং কি এইটা, এবং মানুষের এত কিছুর মধ্যে মানুষ, যেটা আপনি বললেন যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ চিন্তা ভাবনা করতে পারে। যেমন আমাদের ইংলিশে আমাদের নাম কি বা ল্যাটিনে আমাদের নাম কি, হোমোসেপিয়েন্স। হোমোসেপিয়েন্স মানে হচ্ছে, সেপিয়েন্স মানে হচ্ছে যে সেপিয়েন্সিয়ালিটির ক্ষমতা আছে, মিনস র্যাশনালিটি বা রিজনিংয়ের ক্ষমতা আছে। সো এই যে র্যাশনাল একটা বিং হিসেবে বা একটা সেপিয়েন্সিয়াল বিং হিসেবে মানুষের এই মহাবিশ্ব অবস্থান কি। সো এই যে মেটাফিজিক্যাল যে অবস্থানটা, এটাও সেলফের যে আলাপ আলোচনা বা দার্শনিক আলাপ আলোচনা এটার মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে এক্স্যাক্ট হিউম্যান নেচার আসলে কি, অর্থাৎ মানুষ কি, মানুষ জ্ঞান কীভাবে অর্জন করে, ঠিক আছে, মানুষ এই জ্ঞানগুলো কীভাবে প্রসেস করে, মানুষ কি কি জানতে পারে, এরপরে হচ্ছে মানুষের নৈতিক সত্তা যদি কোনো কিছু থেকে থাকে এটা কেমন, এবং এটার সাথে অন্যান্য যে বিং তার পার্থক্যটা কোথায়। ইভেন আমরা যে বলতেছি যে হোমোসেপিয়েন্স, এটাও কিন্তু একটা হিউম্যান নেচারের মধ্যেই পড়ে, যে আসলে আপনি সেপিয়েন্সিয়ালিটির ক্ষমতা বলতে এই মিনিংটা বুঝেন আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে 2 নাম্বার। একটা হচ্ছে যেটা বললাম ব্যাকগ্রাউন্ড মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটিস প্লেস ইন ইট। নাম্বার 2 হচ্ছে এক্স্যাক্টলি থিওরি অফ হিউম্যান নেচার, যে আপনি হিউম্যান বিং বলতে আসলে কী বোঝেন। ইভেন হিউম্যান সোসাইটি বিষয়ক যে আলোচনা, হিউম্যান কন্ডিশনের যে আলোচনা, এটাও সেলফের মধ্যে পড়বে। তার 3 নাম্বারটা হচ্ছে ডায়াগনোসিস অফ সাম টিপিক্যাল ডিফেক্ট, যে এটা হচ্ছে মানুষের আদর্শ অবস্থান, এই অবস্থায় গেলে মানুষের মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলো ঘটে, ভাইস ভার্চুসের আলোচনা। 4 নাম্বার হচ্ছে যে মানুষের জীবন কীভাবে যাপন করা উচিত, মানে এই যে একটা আইডিয়াল সেট করা এটা। সো সেলফ কেন্দ্রিক আলোচনা আমি যেটা বললাম 4টা বিষয়কে নিয়ে আবর্তিত হচ্ছে বা রিভলভ করতেছে। একটা হচ্ছে বেসিক মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যানিটিস প্লেস ইন ইট। নাম্বার 2 হচ্ছে হিউম্যান নেচার। হিউম্যান নেচার বলতে আপনি কী বোঝেন, মানুষ কীভাবে কী করে, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্যগুলো কী কী, মানুষের ফ্যাকাল্টি কী কী, এবং এগুলোর সাথে ইন্টার কানেকশন কেমন কী হয় না হয় ইত্যাদি, কোন কোন কারণে মানুষ বিচ্যুত হয় মানুষের আইডিয়াল অবস্থান থেকে। এবং আরেকটা হচ্ছে প্রেসক্রিপটিভ একটা পার্ট, যে মানুষের জীবনযাপনটা কেমন আইডিয়ালি কেমন হওয়া উচিত, একটা স্ট্যান্ডার্ড সেট করা, স্ট্যান্ডার্ড সেট করা, লাইফের গতিবিধি কেমন হবে, আইন কানুন থেকে শুরু করে সব কিছু। সো আমরা 19th সেঞ্চুরিতে সেলফ কেন্দ্রিক বা হিউম্যান নেচার কেন্দ্রিক যত প্রকার আলোচনা, সেগুলোকে 19th সেঞ্চুরিতে বলা হতো অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কিন্তু এখনকার যে ডিসিপ্লিন অ্যানথ্রোপোলজি ওটা না। অ্যানথ্রোপোলজি মানে হচ্ছে হিউম্যান সেন্ট্রিক যত প্রকার আলোচনা, ঠিক আছে, সব আলোচনাকে অ্যানথ্রোপোলজি বলা হতো। সো সেলফ যে বিষয়টা আমরা বলতেছি, এটা কিন্তু শুনতে একটা ওয়ার্ড হলেও বা আমরা এটা অর্থের সাথে পরিচিত হলেও এটা যে ডিপার মিনিংটা, কোনোটেশন যেটা, এটা কিন্তু সম্পর্কে আমরা খুব অল্পই জানি। সো এই এত কিছু মিলে হচ্ছে সেলফের আলোচনা বা আলাপটা। সো এটা মোটেও মানে একজন সাধারণ মানুষ জিজ্ঞেস করতে পারে যে এত নিজের সম্পর্কে জেনে লাভ কি, আমি সার্ভাইভাল এবং এন্টারটেইনমেন্ট আমার এনশিওর হইলেই আমি যথেষ্ট। হয়তো সেটা বলতেছে না, কিন্তু তার জীবন আচরণের মাধ্যমে আমরা এই জিনিসটাই দেখতে পাই। অধিকাংশ মানুষ সাবকনশিয়াসলি এমনই মনে করে বা কথাবার্তা তার এই টোনটা ফুটে ওঠে যে এত কিছু আসলে প্রয়োজন। কিন্তু আমরা যদি মানুষের আসল বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করি, তাহলে প্রত্যেকটা মানুষ মানে নিজের সম্পর্কে একটা পারসেপশন নিয়েই, কিন্তু হয়তো সে ভিতরে ভিতরে জিনিসটা পারসিভ করে রাখছে, ধারণ করে রাখছে, কিন্তু সেটা হয়তো সে ইন্টেলেকচুয়ালি সে প্রেজেন্ট করতে পারতেছে না, ওইভাবে হয়তো বা সে অ্যাকনোলেজ করতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে মানে মানুষ এই সাধারণ মানুষের জায়গা থেকে এই অ্যাপ্রোচটা কেমন হবে, যে ওয়াই ডু আই নিড টু ইভেন নো অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড নো অ্যাবাউট গড। সো এই ক্ষেত্রে আমি দুটো উদাহরণ দিব। দুটো উদাহরণ বলতে 2 ডোমেইনের মানুষের 2টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে একাডেমিকদের মধ্যেও কিন্তু বর্তমান সময় স্পেশালি ফ্রম ইউ ক্যান সে আফটার পোস্ট ওয়ার পিরিয়ডটা স্পেশালি, এবং তার আগে থেকে যখন লজিক্যাল পজিটিভিজম শুরু হয় আর কি, এই আন্দোলনের ফলে আমরা দেখতে পাই একদল বিজ্ঞানী স্পেশালি তারা বলতে শুরু করে যে ফিলোসফি ডেড হয়ে গেছে, ফিলোসফিক্যাল আলোচনা এখন ভ্যাকুয়াম, একটা ভয়েড হয়ে গেছে, আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করবো না, এখন শুধু বিজ্ঞান নিয়ে পড়ে থাকবো। তো তারা কি বলে যে যদি কেউ বলতে আসে যে ঈশ্বর, সে ফর এক্সাম্পল ঈশ্বর এক্সিস্টস মিনস তিনি অস্তিত্বশীল, এখন তারা বলবে যে এই কথাটা ভুল, সায়েন্টিফিক দিক থেকে তারা বলবে এই কথাটা ভুল, কারণ এই কথাটার কোনো অর্থ নাই, ইট হ্যাজ নো মিনিং ইন ইট। সো আপনি যে বলতেছেন এই কথাটা কোনো অর্থ নাই,
এবং আপনি যে বলতেছেন ফিলোসফি বর্তমানে ডেড হয়ে গেছে, কিন্তু আপনিও কিন্তু ফিলোসফির মধ্যেই আছেন। কীভাবে? কারণ সে ভেবে নিচ্ছে যে আমরা কখনো মানুষ হিসেবে 5 সেন্সের ওপর যেতে পারি না। এটা এপিস্টেমোলজিক্যাল একটা স্ট্যান্স, এবং এটা সরাসরি সেলফে আলোচনার সাথে যুক্ত। আপনি এপিস্টেমোলজিক্যালি একটা স্ট্যান্সকে ভ্যালিড ধরে নিচ্ছেন, এটা আপনার ফার্স্ট প্রিন্সিপাল বিলিফ হিসেবে আপনি সেট করে রাখছেন অলরেডি। এটা অ্যাজাম্পশন হিসেবে কাজ করছে। বাইরে অন্য কোনো কিছুকে আমার জ্ঞানের কোনো উৎস মানব না, উৎস হিসেবে মানব না। তো এটা তো আপনার এটা একটা এপিস্টেমোলজি, সরাসরি এপিস্টেমোলজির সাথে যুক্ত, এবং এটাকে আমরা বলতে পারি এমপিরিসিজম। আর কয়েকটা এক্সাম্পল দিতে পারি যে মানে অধিকাংশ মানুষের মধ্যে এই প্রবণতা কাজ করে যে সে কোনো একটা কাজ করার সময় যদি সেটা খারাপ কাজ হয় তার দৃষ্টিতে, সে তখন ভিতর থেকে সেন্স অফ গিল্ট ফিল করে। এমন কোনো মানুষটা দুনিয়াতে সবচেয়ে ইভিল মানুষটার কাছেও কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজটাকে সে মনে করে মোরালি এথিক্যালি রং। হ্যাঁ, হতে পারে তার স্ট্যান্ডার্ড ভিন্ন, হ্যাঁ, তার মাত্রা ভিন্ন, কিন্তু তার কাছেও কিন্তু এমন একটা সার্টেন বিষয় পর্যন্ত সে ভাবে যে এর বাইরে গেলে ব্যাপারটা খারাপ। সো এই যে আমি অলরেডি ধরে নিচ্ছি যে কিছু জিনিস করা যাবে না, হ্যাঁ, মানে এমনও মানুষ আছে যারা একদমই স্রষ্টায় বিশ্বাস করে, একদমই তাদের মধ্যে কোনো ওই ধরনের স্পিরিচুয়াল বিলিফ নেই, স্টিল তার কাছে কিছু জিনিস খারাপ। তো এই যে তার একটা ফিলোসফিক্যাল বিলিফ বা স্ট্যান্স, এই যে খারাপ ভালো মনে করাটা, এটার মানে হচ্ছে আপনি কোনো কিছুকে ধরে নিচ্ছেন যে এটা ভালো এবং খারাপের মানদণ্ড, এবং এই মানদণ্ড ধরে নেওয়াটা মানে হচ্ছে মানুষ হিসেবে শুধুমাত্র ম্যাটার না। কারণ এই যে মাউসটা আমার সামনে, বা এই যে ল্যাপটপটা, বা আমাদের সামনে যে বইটা, আমাদের সামনে যত কিছু আমরা দেখতে পারতেছি, এগুলো কোনো কিছুই কিন্তু কনশাস কোনো বিং না, এগুলোর কোনো মোরাল কনশাস বলতে কিছু নেই। সুতরাং তাদের জন্য ভালো খারাপের কোনো প্রশ্নই ওঠে না। আপনি যখন ভাবতেছেন যে আপনি একজন সে ফর এক্সাম্পল, আপনি মনে করেন যে মানুষ হিসেবে মানুষের কোনো গডের প্রয়োজন নেই, কিন্তু আপনি ভাবতেছেন যে এই কাজটা ভালো, এই কাজটা খারাপ, তারা কিন্তু ভেবে নিচ্ছেন যে মানুষ শুধুমাত্র ম্যাটার না, ম্যাটারের চাইতে অন্য কিছু। ঠিক আছে? সো আপনি ইচ্ছা করলেও এই ধরনের আলাপ আলোচনা থেকে বের হয়ে আসতে পারেন, যেটা আমরা একাডেমিক থেকে, মানে আপনার লাইফে লিড করার জন্য, আপনার বেসিক হিউম্যান লাইফ লিড করার জন্য হইলো আপনাকে কিছু ফার্স্ট প্রিন্সিপাল বিলিফ ধরেই সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আপনাকে আগাতে হবে। এবং সেই ফার্স্ট প্রিন্সিপাল বিলিফসগুলো অলওয়েজ ফিলোসফিক্যাল, এবং সেগুলো সবসময় সেলফ অ্যান্ড গড কেন্দ্রিক হয়ে থাকে। মানে শব্দটা ফিলোসফি, দর্শন যতই হোক না কেন, কিন্তু এগুলো কিন্তু আপনার এই জিনিসগুলো অ্যাবস্ট্রাক্ট চিন্তার সাথে যুক্ত, যেগুলো আপনি মানে কালচারাল বেসিন হিসেবে বা আপনার চিন্তার গঠন হিসেবে, সুপার স্ট্রাকচার হিসেবে কিন্তু আপনি ইয়া করে নিয়েছেন, মানে আত্মস্থ করে ফেলছেন অলরেডি। কিন্তু আপনি ভাবতেছেন যে আই এম নট ফিলোসফাইজিং, বাট ইউ আর ডুইং ইট। যেমন আরো একাডেমিকদের ক্ষেত্রে এটা একটা বললাম, সাধারণ মানুষের ক্ষেত্রে ধরেন সে ভাবতেছে যে আমার জীবনটা আমি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট, খেলাধুলা এগুলো করে কাটাবো। কিন্তু আপনি জানেন এটা একটা ফিলোসফিক্যাল স্ট্যান্স, এটা ম্যাটেরিয়ালিস্টদের কথা। যে যেমন প্রাচীন ভারতে একদল ম্যাটেরিয়ালিস্ট ফিলোসফার ছিল, তাদেরকে লোকায়ত বলা হতো আর কি, বা চারবাকদের যে মূল, সে বলতো যে ঋণ করে হলেও ঘি খাও। যেহেতু ঘি একটা লাক্সারিয়াস প্রোডাক্ট ছিল, আর ঘি সবাই এফোর্ড করতে পারতো না, তার মানে হচ্ছে সে বলতেছে মানে ঋণ করে হলেও ঘি খাও, মানে হচ্ছে তুমি জীবনে তোমার পোর্শনের যে আনন্দটুকু এটাকে এনশিওর করো, মানে ম্যাক্সিমাম, যেটাকে ম্যাক্সিমাইজিং প্লেজার। সো এই যে ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার, এটাও কিন্তু ম্যাটেরিয়ালিস্ট বা হিডনিস্টিক একটা ফিলোসফিক্যাল স্ট্যান্স। রাইট। আপনি ভাবতেছেন বর্তমান বিশ্বের দেখতে পাচ্ছেন প্রমিনেন্ট সাধারণভাবে পপ দর্শনের দিক থেকে, পপ যদি আমরা বলি যে পপ চিন্তা, সামষ্টিক চিন্তা, তাহলে কিন্তু এইটাই মানে হিডনিস্টিক চিন্তা ভাবনা ইন ইট সেলফ, এটা কিন্তু একটা দার্শনিক অবস্থান, যে আপনি ভাবতেছেন যে মানুষের জীবনে আর কোনো উদ্দেশ্য নাই, যেহেতু কোনো উদ্দেশ্য নাই তার মানে হচ্ছে আমি যা পাচ্ছি তা ভোগ করে যাব, কারণ এরপর আমি বিলীন হয়ে যাচ্ছি। তার মানে কিন্তু আপনি না বুঝে মানে এন্টারটেইনমেন্টের মধ্যে ডুবে থাকার কারণে বা ডুবে থাকার ফলে আপনি কিন্তু ম্যাটেরিয়ালিস্টদের পজিশনের সাথে অ্যালাইন করতেছেন নিজেকে, উইদাউট নোয়িং যে আপনি আসলে এই ব্যাপারটা করতেছেন, ভিতরে নিয়ে নিছেন। আপনি যতই ভাবেন যে আমি এই ধরনের বড় বড়
কোট আনকোট ফিলোসফিক্যাল প্রশ্নের দিকে আগাবো না, বা চিন্তা এগুলো নিয়ে করবো না, কনসার্ন হব না, concern কিন্তু হব না। ইউ আর বিং কনসার্ন উইদাউট নোয়িং ইট। আইদার আপনি নিজে থেকে কনসিয়াসলি এটাকে কনস্ট্রাক্ট করবেন বা সাবস্ক্রাইব করবেন, নেওয়া দরকার ততটুকু নিয়ে নিবেন, নিবেন, বাকি জঞ্জালগুলো ফেলে দিবেন। অথবা আপনি এমন সব দর্শন দ্বারা অলরেডি প্রভাবিত হয়ে আছেন যেগুলো আপনাকে জঞ্জাল সহ এবং এমন সব ফিলোসফির কনসেপ্ট দ্বারা আপনি হচ্ছে ডুবে আছেন যেগুলো হচ্ছে আপনার জন্য সেলফ হার্মিং, যেটা হচ্ছে ইন দ্য লং রান হয়তো আপনি টের পাবেন। সো এটাকে বার্টন রাসেল একটা বই দেখছিলাম, বার্টন রাসেল না মানে অন্য একজন লেখকের বই দেখছিলাম, যে বার্টন রাসেলের একটা কোট হচ্ছে এরকম যে মানুষ যেখানেই যায় সেখানে তার সাথে মেঘের মতো, সে যেখানে যায় সেখানেই মেঘগুলো যায়, এবং এই মেঘগুলো হচ্ছে কমফোর্টিং ভিশনস। দ্যাট মিনস মানে ফিলোসফি, বড় বড় চিন্তা, বড় বড় কোয়েশ্চেনের কোনো আনসার ছাড়া আপনি চলতে পারবেন না, বিকজ হিউম্যান বিংস আর অলওয়েজ ডিরেক্টেড বাই প্যারাডাইমস, আর প্যারাডাইমস অলওয়েজ ফিলোসফিক্যাল হয়। আপনি জানেন না আপনার প্যারাডাইম কি, যেটা আপনি বললেন যে আইদার আপনাকে কনসিয়াসলি কনস্ট্রাক্ট করতে হবে বা কোনো আইডিওলজির সাথে আপনাকে অ্যালাইন করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যে আমি আইদার আমি লেফটিস্ট, অথবা আমি ফ্যাসিস্ট, অথবা আমি ইসলামিস্ট, অথবা আমি হিন্দুত্ববাদী হব, ইত্যাদি ইত্যাদি। অথবা আপনাকে নিজের মতো করে একটা ফিলোসফি কনসিয়াসলি গঠন করতে হবে। অথবা আরেকটা উপায় হচ্ছে যে আপনি অলরেডি প্রভাবিত হচ্ছেন, বাট ইউ ডু নট নো ইট। সো দেয়ার ইজ নো এসকেপ ফ্রম ফিলোসফি। যেমন ফিলোসফি মিন্স এই ধরনের বড় বড় প্রশ্নের কোনো স্ট্যান্স ছাড়া আপনি পৃথিবীতে চলতে পারবেন না। এমনকি ধরেন আমি কালকে বাজার থেকে কোন টুথপেস্টটা কিনবো, অথবা ধরেন যে আমার সন্তানকে আমি কোথায় পড়াবো, অথবা ধরেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কোন ধরনের রিলেশনশিপ থাকবে, ইভেন জাতিতে কেমন রিলেশনশিপ হবে, ইন্টারন্যাশনালি একটা এথনিসিটির সাথে আরেকটা, ইভেন ইন্টারন্যাশনালি আপনার ফরেন পলিসি কেমন হবে, ইন ইটসেলফ এটাও আপনার ফিলোসফি বা আপনার প্যারাডাইম দ্বারা গঠিত। সো আমার কাছে বলে একটা জিনিস মনে হয় কি, যে মানুষ ফিলোসফি বলতেই বুঝে কি, যে ফিলোসফি হচ্ছে বড় বড় কিছু থিওরি, কিন্তু মানুষ থিওরি আর প্র্যাকটিসের মধ্যে পার্থক্য বোঝে না দেখে, বা প্র্যাকটিসগুলো বা অ্যাপ্লিকেশনগুলো যে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে খুবই প্র্যাকটিক্যাল সকল বিষয়ে যে আসলে ফিলোসফি বা থিওরি দ্বারা প্রভাবিত, এগুলো মানুষ বুঝে না। এগুলো ভাবে যে আমি তো শুধুমাত্র প্র্যাকটিসের মধ্যে আসি, এগুলো তো থিওরির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু প্র্যাকটিস অর অ্যাপ্লিকেশন দে অলওয়েজ কাম ফ্রম বিলিফ অর ফিলোসফি অর প্যারাডাইম, যেগুলো অ্যাবস্ট্রাক্ট চিন্তার সাথে যুক্ত। হচ্ছে হিউম্যান বিংস আর দ্য অনলি ফিলোসফিক্যাল বিং, তাই না? তো সেই জায়গায় আমরা যেহেতু এর মধ্যে ডুবে আছি কনসিয়াসলি সাবকনসিয়াসলি, এবং যেহেতু আমাদেরকে কোনো না কোনো একটা স্ট্যান্স নিতেই হবে, সেটা আমি সচেতনভাবে নিব না, আমি নিজের ব্যাপারে জানবো না যে আমার আসলে ভিতরের ফ্যাকাল্টি কি, আমার বিশ্বাস কি হওয়া উচিত, আমার মোরালস কি হওয়া উচিত, এথিক্স কি হওয়া উচিত, আমার স্ট্যান্ডার্ড কি হওয়া উচিত, এগুলো না জেনে বুঝে আসলে আমরা কতটুকু মিস আউট করি। এমনকি শুধুমাত্র যে এমন না যে এইগুলোর ইফেক্ট হচ্ছে ইন দ্য লং রান আমরা পরকালে পাবো, এমন না, কিন্তু প্রত্যেকটা বিশ্বাসের পেছনে মানে আফটার ইফেক্ট হিসেবে আমরা কিন্তু দুনিয়াতেও এটার অনেক মানে ইফেক্ট দেখতে পাই। আপনি বললেন যে মানে সেলফ আর গড কেন্দ্রিক আলোচনাটা হচ্ছে ফিলোসফির সব দুইটা স্তম্ভের মতো। এগুলোকে কেন্দ্র করে ফিলোসফির অন্যান্য যে কোশ্চেনগুলো সেগুলো আসলে রিভলভ করে। আপনি সব ক্ষেত্রে কোনো না কোনোভাবে হিউম্যান নেচার, সেলফের কোনো না কোনো স্ট্যান্সকে কনসিয়াসলি কনস্ট্রাক্ট করেন, অথবা গ্রহণ করেন, অথবা এগুলো দ্বারা প্রভাবিত হন। কীভাবে? ধরেন একজন রাষ্ট্রনায়ক, সে ভাবতেছে যে আমি মানুষদেরকে মোটিভেট না করে তাদেরকে ডান্ডার উপর রেখে আমি শাসন করব। আপনি ভাববেন যে এটা হচ্ছে নির্দিষ্ট ওই ব্যক্তির তার জেনেটিক ডিসপোজিশন বা তার রাগের কারণে সেইগুলো করে। বিশ্বাস, আসলে এটা একটা বিশ্বাস, যে কিভাবে বিশ্বাস এটা এবং কীভাবে এটা সেলফের সাথে যুক্ত। দেখেন, সে বিশ্বাস করে মানুষ এমন কোনো বিং না যেটাকে মানে প্রেরণা বা মোটিভেশন দিয়ে পরিবর্তন করা যায়। তাকে অলওয়েজ ডান্ডার উপর রেখে, শাসনের উপর রেখে সবসময় চালিত করতে হয়। তার মানে হচ্ছে সে ভাবতেছে যে মানুষ ইন্ট্রিনসিক্যালি একটা শয়তানের আখাড়া, তাকে অলওয়েজ লাঠি দেখায় ঠিক রাখতে হয়। এটাও কিন্তু একটা হিউম্যান নেচার একটা পার্ট, যে আপনি হিউম্যান নেচারকে ভালো ভাববেন না খারাপ ভাববেন। তার মানে দেখেন, উল্টা দিকে যদি আরেকটা এক্সাম্পলটা নিই, যে আরেকটা হচ্ছে শাসক যে মনে করে যে ইফ নিডেড আই উইল বি ক্রুয়েল, ইফ নিডেড আই উইল বি মোটিভেশনাল। আমি এক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তাকে অনুপ্রেরণার মতো করে মোটিভেশন দিয়েও তাকে আমি চালাতে পারবো বা চালাবো, কে এইভাবে কন্ট্রোল করা যায় বা হচ্ছে একটা সিস্টেমে রাখা যায়। আবার কিছু মানুষের জন্য আমি শাস্তির ব্যবস্থাও, মানে তার কাছে হিউম্যান নেচারটা একটু ব্যালেন্স। সে ভাবে যে মানুষ শুধুমাত্র খারাপ না, ভালো এবং খারাপের মিশ্রণ।
সো সে যে এই পজিশনটা গ্রহণ করতেছে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশনের দিক থেকে, সেও কিন্তু কোনো না কোনো হিউম্যান নেচারের স্ট্যান্স গ্রহণ করে নিচ্ছে আনকনসিয়াসলি। মানে আপনি যেই ডিসিশনেই নেন না কেন জীবনে, প্রত্যেকটা ডিসিশনের পিছনে একটা ফান্ডামেন্টাল বিলিফ। আমি আরেকটু উদাহরণ দিই। ধরেন যে আপনি আপনার ছেলেকে চাচ্ছেন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে। এখন ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার পিছনে আপনার কি কি কারণ থাকতে পারে? ধরলাম এই কারণটা হচ্ছে এরকম যে আমার ছেলে ইংলিশ শিখলে ইংলিশদের মতো চালচলন শিখে একটু সভ্য হতে পারে, একটু গ্রাম্য থেকে একটু শহুরে ভাব তার মধ্যে আসবে। এখন সে যে ভাবতেছে যে শহুরে হওয়াটা ভালো এবং গ্রাম্য হওয়াটা বা আরবানাইজ হওয়াটা খারাপ, বা তাকে একটু বাঁকা চোখে দেখা এবং এই কারণে ছেলেকে দেওয়া, এটাও কিন্তু একটা হিউম্যান নেচারের কোনো না কোনো স্ট্যান্স। সে ভাবতেছে যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা ভালো, এই জিনিসটা খারাপ, এটাও কিন্তু তার কোনো না কোনো ভাবে কি রাইট। কিন্তু অন্যদিকে যদি আরেকজন চিন্তা করে যে হ্যাঁ ইসলামিক স্কুলে দিব, ইসলামিক স্কুলে দিব, এবং হচ্ছে কারণ তার কাছে মানুষ মানেই হচ্ছে যে নামাজ কালাম পড়বে, যে আল্লাহকে চিনবে, নৈতিকতা জাগ্রত হবে তার মধ্যে, এবং সে বাবা মাকে সম্মান করবে। একজন সাধারণ মানুষ যে একটা জাজমেন্ট নিচ্ছে বা জাজমেন্ট দিচ্ছে, সে যে ডিসিশন নিচ্ছে তার জীবনে, এটাও কিন্তু হিউম্যান নেচার দ্বারা প্রভাবিত। ধরুন যে আপনি এডুকেশন সেক্টরে আরেকটু ভেতরে চলে যান, আপনি কোথাও দেখবেন যে মানুষকে মনে করা হচ্ছে, ধরেন আমরা জানি যে বিহেভিয়ারিস্টরা মনে করে যে মানুষের মধ্যে সোল বলতে কিছু নাই, মানুষ সবসময় বাহিরের জিনিসপত্র দ্বারা প্রভাবিত হয় এবং সে বাহির থেকে যতটুকু পায় ততটুকু হচ্ছে তার মূল বিষয়। এটাও কিন্তু সে এমপিসিসের স্ট্যান্স গ্রহণ করে নিচ্ছে যে মানুষ একটা ট্যাবুলার আসা, মানুষের মধ্যে কিচ্ছু নাই, আপনাকে সব কিছু মানুষকে শিখায় নিতে হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, সে ফর এক্সাম্পল আমি আরেকটু এটা একটু কঠিন হয়ে যাবে হয়তো। ধরেন যে ভাষা, লিঙ্গুইস্টিক দিক থেকে ভাষা একটা জিনিস, আমাদের সামনে ভাষাবিদের একটা বই আছে, হ্যাঁ চমস্কির বই আছে। চমস্কি উদাহরণ দিয়ে ধরেন যে চমস্কি আর হচ্ছে মিশেল ফুকোর মধ্যে একটা আলাপ আলোচনা হয়েছে ঠিক এই বিষয়, হিউম্যান নেচারের বিষয়, জাস্টিস অ্যান্ড হিউম্যান নেচার। ফুকো একদিকে বলতেছে যে মানুষের মধ্যে হিউম্যান নেচার বলতে কিচ্ছু নাই, মানুষ যাকে হিউম্যান নেচার বলে সেগুলো হচ্ছে বিভিন্ন ইতিহাসের পর্যায়ে মানুষের উপর আরোপ করা বিভিন্ন শাসকদের বিভিন্ন নীতি নৈতিকতা, এগুলো হচ্ছে হিউম্যান নেচার বলতে হলে কিচ্ছু নাই। কিন্তু চমস্কি বলতেছেন যে মানুষকে এই যে বিভিন্ন কনফ্লিক্টিং ইনপুট থেকে অর্গানাইজড ওয়েতে ভাষাকে এক্সপ্রেস করার জন্য যে যতটুকু তার যোগ্যতা প্রয়োজন, এই যোগ্যতাটা যদি তার মধ্যে কিছু না কোনো স্কিম না থাকে, সে কখনোই পারবে না। এই কারণে দেখবেন চমস্কির যে আলোচনা ভাষার ক্ষেত্রে, আর ধরেন যে তার আগে আপনার শ্যাপিরোর যে আলাপ আলোচনা, বা ধরেন যে অন্যান্য যে যারা লিঙ্গুইস্ট ছিলেন আর কি, তাদের আলোচনার অনেক ডিফারেন্ট। কারণ তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে একটা ইনবিল্ট সেট আপ থাকে, একটা স্কিম থাকে, আর অন্যরা বিশ্বাস করতেন মানুষের মধ্যে কোনো স্কিম নাই, মানুষ যা পায় চারপাশ থেকে সেগুলোকে কিউমুলেটিভ ওয়েতে মানুষ এক্সপ্রেস করে। আর চমস্কির ভাষায় মানুষ বিভিন্ন কনফ্লিক্টিং এবং অনেকগুলো ইনপুট পায় এবং সেগুলোকে অর্গানাইজ করে, এবং এই অর্গানাইজ করার যে প্রসেসটা, এটা মানুষের ইনবিল্ট। সো আপনি দেখবেন যে কোনো ক্ষেত্রে, এবং চমস্কি বলতেছেন যে কোনোভাবে থিওরি অফ হিউম্যান নেচার থেকে বাইরে যেতে পারবে না। এটা সাধারণ মানুষ হোক, একাডেমিক হোক, কোনো ফিলোসফার হোক, কোনো রাজনীতিবিদ হোক, কোনো শাসক হোক, আমি বা আপনি হই, আমরা কেউ এখান থেকে বের হতে পারবো না। তার মানে এখানে মূল আলোচনাটা এখানে যে আমরা মানুষ হিসেবে কিছু বেসিক ডিফল্ট সেটিং বা সেটআপ আমাদের মধ্যে দেওয়া আছে, সেটাকে আমরা মানে ইসলামী পরিভাষায় বলি ফিতরাত, বা হচ্ছে যারা লিঙ্গুইস্ট তাদের ভাষায় বলা হয় ন্যাচারাল, একটা ইনস্টিংক্ট বা এক ধরনের স্কিম, ডিসপোজিশন বলা হয়, বিভিন্ন ভাষায় বলা হয় যে তার মানে তার মধ্যে যে ইনস্টিংক্ট, ন্যাচারাল ইনস্টিংক্ট, সেগুলোর একটা প্রতিচ্ছবি। এক এক ভাষায় এই জিনিসটাকে এক একভাবে বলা হয়। কিন্তু এখানে একটা জিনিস বোঝার বিষয় যে এই যে সেলফের পারসেপশনটা, এটা আমি যত ক্লিয়ারলি আগে নিজের মধ্যে ধারণ করতে পারবো, তত বেশি পরিমাণে মানুষের মধ্যে এই দুনিয়াতে, আমি মনে করি দুনিয়াতে যত রকমের কেওস হয়, কনফ্লিক্ট হয়, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, এর সব কিছুর মূলে দুইটা কারণ সবচেয়ে মানে প্রথমে মানে একদম মৌলিকভাবে দুইটা কারণই জড়িত। এক হচ্ছে অধিকাংশ মানুষ নিজের সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না, লাইক দে ল্যাকস সেলফ অ্যাওয়ারনেস, অ্যান্ড তাদের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে যে গডের ব্যাপারে সঠিক ধারণাটা নাই, হ্যাঁ, পরিষ্কার যে পারসেপশনটা থাকা দরকার সেটা নাই। সো যখনই একটা মানে ব্যক্তির মধ্যে ঝগড়া হয়, ইটস বিকজ আমি যদি আমার নিজের ব্যাপারে ভালো না জানি, তাহলে আমি হিউম্যান নেচার ব্যাপারে যদি ভালোভাবে না জানি, ধরেন মানুষের মধ্যে ভার্চুস এবং ভাইসেস আছে। সো একটা মানুষের মধ্যে
ভার্চুস এবং ভাইসেসের কারণে সে আমাকে যেভাবে ট্রিট করবে সেটার বেসিসে কিন্তু আমি বুঝতে পারবো যে ঠিক আছে তার সাথে আমার কিভাবে রিঅ্যাক্ট করা উচিত। কিন্তু আমি যদি আমার ভিতরে থাকা কম্পোনেন্টগুলো সম্পর্কে বা সম্পর্কে বা স্বাভাবিকভাবে মানুষ আসলে কেমন হয় এটা না মানুষ কেমন হয়, হ্যাঁ ভালো মন্দের মিশ্রণ হিসেবে কোন জিনিসগুলোর প্রভাব বেশি, কোন জিনিসগুলোর প্রভাব কম, কোনগুলো নার্চার বেশি করা দরকার, কোনগুলো মানে মানুষ ইনস্ট্যান্ট কোনগুলো দ্বারা বেশি প্রভাবিত হয়, কোনগুলো লং টার্ম দ্বারা আসলে প্রভাবিত হয়। সো এই বিষয়গুলো যে যত ভালো জানবে সে কিন্তু আশেপাশের মানুষের সাথে তত ভালোভাবে কানেক্ট করতে পারবে, সে নিজেকে তত ভালো চিনবে, সে নিজেকে তত ভালোভাবে ডেভেলপ করতে পারবে এবং তার সাথে অন্য মানুষের সম্পর্ক এটাও কিন্তু আরও অনেক বেশি সুন্দর, অর্গানাইজড এবং কি বলা যায় এটাকে একটা সৌহার্দ্যময় সম্পর্ক থাকবে। কারণ সে মানুষ সম্পর্কে জানে যে মানুষ কোন কোন বিষয় দ্বারা মোটিভেটেড হয়, কোন কোন বিষয় দ্বারা ডিমোটিভেটেড হয়। সো আসলে দিন শেষে আপনাকে নিজের কাছে ফেরত আসতে হবে এবং নিজের কাছে ফেরত আসলে পরে আমাদের এটা হাদিস না, যদিও অনেক আলেম বলছেন যে এটা কোনো কোনো তাবি বা সুফি আলেমরা বলে থাকেন, মান আরিফা নাফসাহু আরিফা রব্বাহু, আত্ম উপলব্ধি, যে নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। ঠিক আছে, সো প্রায় সকল শপথেতে আপনি দেখবেন যে নিজেকে চিন্তা করা, নিজেকে নিয়ে ভাবা, এটার সাথে যুক্ত করা হয়েছে কাকে? ট্রান্সেন্ডেন্টাল বিংকে চেনার সাথে। যেমন গ্রিক ফিলোসফার যদি সক্রেটিসের ভাষায় বলি, যেটা সবচেয়ে বেশি বিখ্যাত এই সেক্টরে, যে নো দাইসেলফ, নিজেকে চেনো। আবার আমরা যদি কোরআনের ভাষায় বলি, সূরা মুলকের ভাষায়, যে যিনি সৃষ্টি করেছেন তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানার কথা। আলাম ইয়ালাম মান খালাক লাতীফুল খাবীর। সো এই যে আমি যখন নিজেকে যত ভালো জানবো, শুধুমাত্র যে আমার উন্নতি আমার হবে এমন না, আশেপাশের মানুষের সবার উপকার তা না, বরং আমি আমার ট্রান্সেন্ডেন্টাল বিং সম্পর্কে আরো ভালোভাবে উপলব্ধি করতে পারবো। আবার এট দ্য সেম টাইম ভাইস ভার্সা হিসেবে আমি আমার স্রষ্টাকে যত ভালোভাবে চিনতে পারবো তত বেশি আমার সম্পর্কে ধারণা আরো তার কাছে আমার সম্পর্কে ধারণা সবচেয়ে ক্লিয়ার, যে যিনি বানাইছেন তার কাছে তো সবচেয়ে ভালো আইডিয়াটা আছে। আমি যত নিজের উপর জানতে পারবো অনেক রেশনাল ইনভেস্টিগেশনের পরে, সেটা আমি ওনার কাছ থেকে আরও ভালোভাবে জানতে পারবো উইথ লেস ইন্ডাস্ট্রি অর লেস পরিশ্রম। রাইট, যেখানে আমাকে হয়তো অনেক কিছু ভাবতে চিন্তা হবে, অনেক পড়াশোনা করতে হবে। যদি উনি আমাকে বলে দেয় যে আমি কীরকম বা মানুষ কীরকম, তখন কিন্তু আমি পরিশ্রমটা একটু কম করে নিজের উপরে জানতে পারবো। যেমন আমার কাছে ইন্টারেস্টিংলি মনে হয়, আমি যখন প্রথমবার কোরআনের অনুবাদ পড়ি, তর্জমা পড়ি, তখন আমার কাছে, যেহেতু আমি মানে হিউম্যান সাইকোলজির প্রতি এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে। সো যখন আল্লাহ তাআলা মানুষের কিছু বৈশিষ্ট্য কোরআনে লিপিবদ্ধ করছেন, যে মানুষ তরাপ্রবণ, মানুষ তর্কপ্রিয়, মানুষ হচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়ার প্রবণতা বেশি, হ্যাঁ, তো তারপর হচ্ছে মানুষের এরকম আরো অনেকগুলো বৈশিষ্ট্য, এবং মানুষের ক্যাটাগরাইজ করা, যে আইদার মানুষ মুনাফিক হবে, অথবা কাফির হবে, অথবা বিলিভার হবে। আপনি দুনিয়ার সব মানুষকে তখন একটা ক্যাটাগরিতে চিন্তা করতে পারবেন। সো এই যে মানুষের ব্যাপারে যে ক্লিয়ার পারসেপশন, মানে ইন জেনারেল ফান্ডামেন্টালি আপনি আরো যখন সাব ক্যাটাগরিতে যাবেন সেটার হিসাব আলাদা। আল্লাহ তাআলা তো কিন্তু প্রাইমারি যে ক্যাটাগরাইজেশনটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিষয়গুলো অনেক ক্লিয়ার, যে এই যে আমি মানুষ সম্পর্কে যে বুঝতে পারলাম যে মানুষ কেমন হয়, এটা আমি স্রষ্টা থেকে অনেক ক্লিয়ারলি জানতে পারতেছি। সো এই যে আমি যখন নিজেকে জানবো তখন স্রষ্টাকে ভাইস ভার্সা হিসেবে, আবার স্রষ্টাকে জানবো তখন নিজের সম্পর্কে একটা, মানে এটা হচ্ছে রেসিপ্রোকাল, হ্যাঁ, মানে দুইটা সম্পূরক, হ্যাঁ, কমপ্লিমেন্টারি। যে প্রথম ইসলামী উপন্যাস বলতে আমরা যেটা চিনি হাই ইবনে ইয়াকজান, যেখানে ইবনে তোফাইলের লেখা। সো সেখানে দেখানো হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে নাকি এই উপন্যাসটা লেখা, এবং সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে হচ্ছে টারজান, মোগলি মানে ক্যারেক্টারগুলোকে বিল্ড করা হয়েছে। তো সেখানে দেখানো হয় একটা বিষয়, যে একটা বাচ্চা কিভাবে মানে সে জঙ্গলে এসে, তার জন্মের পরে সে জঙ্গলে চলে আসে ভেসে নদীতে। তো সেখানে চলে আসার পরে সে হচ্ছে একটা হরিণের সাথে বা একটা অন্য কোনো একটা প্রাণীর সাথে, এক এক ক্ষেত্রে একটা দেখানো হয়, যে একটা বিশেষ করে ওই ঘটনাতে দেওয়া আছে হরিণ। তো হরিণের সাথে সে হচ্ছে বড় হওয়ার পরে হচ্ছে একসময় হরিণটা মারা যায়, এবং হরিণটাকে সে একসময় হচ্ছে কেটে তার বিভিন্ন পার্টগুলো আলাদা করে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে যে তার মধ্যে এমন কি চলে গেছে যেটা এতদিন থাকার কারণে সে জীবিত ছিল। সো এইভাবে তার কৌতূহলটাকে সে আস্তে আস্তে কাজে লাগায়, তার নিজের সম্পর্কে, আশেপাশের সৃষ্টিগুলো সম্পর্কে, এবং হচ্ছে মহাবিশ্ব সম্পর্কে। এবং এটাই কৌতূহলটাকে সে যত বেশি পরিমাণে স্বচ্ছতার জায়গা থেকে বা হচ্ছে নিউট্রাল জায়গা থেকে খুঁজতে একসময় সে হচ্ছে স্রষ্টার খোঁজ পায়, এবং হচ্ছে ধর্মের খোঁজ পায়, সঠিক ধর্মের খোঁজ পায়। সো এই প্রসেসটা দিয়ে বোঝানো হয়েছে যে এটাই, যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে নিজেকে চেনা এবং স্রষ্টাকে অ্যাকনলেজ করা, এটার একটা তীব্র ক্ষুধা মানুষের মধ্যে দেয়া আছে। এটা জাস্ট হচ্ছে কিছু মানুষ নার্চার মানে করে ঠিক মতো, এবং সেইটা অনুযায়ী তারা আসলে ওইভাবেই নিজেকে অ্যাকনলেজ করতে পারে সবচেয়ে ভালোভাবে, এবং হচ্ছে স্রষ্টার সাথে কানেক্ট করতে পারে, তার লাইফের যে মিনিং, এক্সিস্টেন্সের মিনিং সেটার সাথে কানেক্ট করতে পারে।
আবার অনেক মানুষ আছে যারা হচ্ছে এই যে তীব্র ক্ষুধা টু নো দাই সেলফ এবং টু নো গড, এটাকে তারা রিপ্রেস করে বিভিন্ন মাধ্যমে, সেটা ডিসকাশন আলাদা, বিনোদন থেকে পরবর্তীতে আমরা করতে পারবো। পরবর্তীতে আমরা কিভাবে এটা আসলে মানুষের মধ্যে চাপা পড়ে যায়। তো সেটা মানে আমি এখানে একটা জিনিস ক্লিয়ার আমাদের কাছে হওয়া উচিত যে একটা মানুষকে ক্ষুধা লাগলে বলতে হয় না যে তোমার খাবার দরকার, সে চুরি ডাকাতি খুন করে হলেও খাবার কালেক্ট করবে। একটা মানুষকে পিপাসার জন্য বলতে হয় না, সে মাইলকে মাইল পরেও যদি একটা মানে পানির জন্য যদি যাইতে হয় সেখান থেকে পানি কালেক্ট করে এনে খাবে। এবং একটা মানুষকে তার যৌনতার জন্য তাকে বলতে হয় না, সে কোনো না কোনোভাবে একটা সঙ্গী ম্যানেজ করার জন্য সর্বোচ্চ উপায়ে চেষ্টা করবে। তো সেই জায়গায় যে উদ্দেশ্য, এগুলো তো মানুষের মৌলিক উদ্দেশ্য না, জাস্ট ফর দ্য সার্ভাইভাল। তো বা হচ্ছে টু কানেক্ট উইথ ডিফারেন্ট মানে মানে তার যে বিভিন্ন নিডের মাধ্যমে অন্যের সাথে কানেক্ট করা, সেগুলোর একটা ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেমের মধ্যে একটা জাস্ট একটা ফাংশনাল একটা সিস্টেম মানুষের। কিন্তু যেটার জন্য তাকে যেই উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা, যে সে হচ্ছে স্রষ্টাকে চিনবে, কানেক্ট করবে এবং তার ওয়ার্শিপ করবে, সেটার জন্য তো তার মধ্যে তার এর চেয়েও বেশি পরিমাণে ক্ষুধা থাকার কথা এবং আছে এবং অবশ্যই আছে। তো আমরা এই থাকাটার এই থাকাটার প্রমাণ হচ্ছে যে আপনি এমন কোনো সভ্যতা পাবেন না যেই সভ্যতায় এক্স্যাক্টলি মানুষের জীবনের উদ্দেশ্য, মানুষের জীবন মৃত্যুর পরে কি হয়, এরপরে হচ্ছে মানুষের প্রকৃত উদ্দেশ্য বা গন্তব্য আসলে কোথায়, এই ধরনের বড় বড় বিগ কোয়েশ্চেন্স বা মিস্টিরিয়াস কোয়েশ্চেন্স বা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স মানে কোনোভাবে ডিল করা হয়নি, কোনোভাবে অ্যাড্রেস করা হয়নি, এমন কোনো মানব সভ্যতা আপনি পাবেন না। এটা প্রমাণ করে যে অন্যান্য সকল ইনস্টিংচুয়াল, ফিজিওলজিক্যাল, সার্ভাইভাল যে ইনস্টিংক্ট মানুষের মধ্যে কাজ করে, এটার মতোই ফিলোসফিক্যাল বা স্পিরিচুয়াল বা এই যে আধ্যাত্মিক মানে সেমি আধ্যাত্মিক যে মানুষের এক ধরনের মানে স্পিরিট মানুষের মধ্যে, এটাও মানুষের অন্যান্য ইনস্টিংচুয়াল ফ্যাকাল্টির মতো, অন্যান্য ইনস্টিংচুয়াল যে টেন্ডেন্সি, এগুলো খুবই প্রভাবশালী। কিন্তু যেটা আপনি বললেন যে এগুলো হচ্ছে যেহেতু ওগুলো ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল নিডের মতো অতটা দেখা যায় না, এটা একটু অ্যাবস্ট্রাক্ট, তো মানুষ ইচ্ছা করলে এগুলোকে অন্য কোনো অ্যাবস্ট্রাকশনের মাধ্যমে রিপ্রেস করতে পারে, যেটা ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল নিডের ক্ষেত্রে পসিবল না। কিন্তু এটা এই ক্ষেত্রে মানে ব্যাপারটা এমন যে আপনি 3 দিন না খেয়ে মানে বাঁচতে পারবেন না, এর জন্য খাচ্ছেন, আপনি 7 দিন পানি না খেয়ে বাঁচতে পারবেন না, সেজন্য আপনার পানি খাইতেই হচ্ছে। কিন্তু ফিলোসফিক্যাল যে আর্টসটা, এটা এমন না যে আপনাকে প্রতিদিন হচ্ছে যে ফিড করাইতে হবে, মানে ওইভাবে মানুষের কাছে আপাতত। এবং এটার যে ল্যাকিংটা, এটা ল্যাকিং এর যে মানে পরিপূর্ণ পিকচারটা, ক্ষতিকারক যে পিকচারটা, এটা ইন দ্য লং রানে মানুষ বুঝতে পারে। যেমন ধরেন যে সে ফর এক্সাম্পল, মানুষের একটা ক্ষুধা হচ্ছে যে মানুষ ইমোশনালি কানেক্ট হতে চায় একজন আরেকজনের সাথে, স্পেশালি ধরেন স্বামী স্ত্রীর সাথে। তো স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না হয় এবং তাদের মধ্যে যদি শুধুমাত্র যৌনতা কেন্দ্রিক বা ফিজিক্যাল নিডের সাথেই তাদের হচ্ছে সকল সম্পর্ক ভিত্তিশীল হয়ে থাকে, তারা দেখবেন ইন দ্য লং রান তাদেরকে দেখলে মনে হবে তারা জাস্ট দুই প্রান্তের দুই মেরুদণ্ড মানুষ, মানে খুব সম্ভব সেই সম্পর্কটা বেশি দিন টিকবে না, কারণ তাদের মধ্যে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট এটা নাই। সো ইমোশনাল অ্যাটাচমেন্ট না থাকলেও মনে হবে আপাতভাবে যে তারা সংসার তো করতেছে, কিন্তু আসলে সংসার কিভাবে করতেছে, এটা কি আসলে কোয়ালিটি সংসার হচ্ছে কি হচ্ছে না, বিনোদন নিচ্ছে, মানে আপাত দৃষ্টিতে মনে হবে যে সে বেঁচে আছে, কিন্তু এই মানুষটা ইন দ্য লং রান যখন তার সাথে কোনো মিনিং কানেক্ট করতে পারবে না, পারপাস খুঁজে পাবে না, তখন দেখা যায় যে পৃথিবীতে প্রচুর সেলিব্রিটি, ফেম, নেইমওয়ালা লোকরাও একসময় সুইসাইড করে। কারণ হচ্ছে তাদের মধ্যে স্পিরিচুয়াল বা ফিলোসফিক্যাল যে ফুলফিলমেন্টটা হওয়া দরকার ছিল মানুষের, যেটা মানুষের অনেক বড় একটা ক্ষুধা, সেগুলো তারা ফুলফিল করে নাই। এইগুলোর কারণে তাদের মধ্যে সমস্যা দেখা যায়। জিনিসটাকে আরেকটু হচ্ছে লাইক কাটিং ইট শর্ট, যে দুইটা মানুষকে কল্পনা করে, একটা মানুষ যে নিজেকে চেনে না, ভাই পুরো ব্যাপারটাকে একটু সামারাইজ করে যদি নিয়ে আসে, যে দুইটা মানুষ মনে করি আমরা, চিন্তা করি যে মানুষটা সেলফের ব্যাপারে, নিজের সত্তার ব্যাপারে এবং স্রষ্টার ব্যাপারে ভালো আইডিয়া রাখে, যেহেতু রেসিপ্রোকাল, এটা জানলে ওটা ভালো জানবে, ওটা জানলে এটা ভালো জানবে। তো এবং আরেকটা মানুষ যে হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা তেমন একটা করে না, সময় দেয় না, উদাসীন এবং হচ্ছে যে সে এমনি জাস্ট লিভিং লাইফ, মানে গোয়িং থ্রু দ্য ফ্লো, এরকম টাইপের লাইফ লিড করে। এই দুইটা মানুষের মধ্যে কি পার্থক্য আমরা দেখি, কত বিশাল পার্থক্য হতে পারে কোয়ালিটি অফ লাইফ এবং ওভারঅল হিসাব করলে। দেখেন, যে মানুষটা আসলে নিজের ব্যাপারে ভালো জানে, স্রষ্টার ব্যাপারে ভালো জানে, তার কাছে কিন্তু রাস্তা ক্লিয়ার, তার উদ্দেশ্য সম্পর্কে সে কিন্তু ক্লিয়ার, সে তার কি করতে হবে, হ্যাঁ, তার মানে ডেস্টিনেশনের শুরু কোথায়, কতটুকু তাকে যাইতে হবে, তার আসলে কোথায় কতটুকু রিচ করতে হবে, তার আলটিমেট গোল কি, এগুলো ক্লিয়ার। আরেকটা মানুষ চিন্তা করেন যে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে আছে,
এবং তার আসলে রাস্তা ঢুকার রাস্তা দিয়ে সে ঢুকতেছে, আবার বের হওয়ার রাস্তাতেও মনে হচ্ছে যে আবার ঢুকার রাস্তাতেই ঢুকে যাচ্ছে, মানে ইন এ মেজ, অথবা একটা এমন একটা গোলক ধাঁধার মধ্যে আটকে গেছে যে তার শুরু কোথায় শেষ কোথায় সে হিসাব করতে পারতেছে। তাহলে মানে এরকম লস্ট ইন দ্য মিডল অফ নোওয়্যার এরকম লাইফের তুলনায় একটা ক্লিয়ার কনশাস এবং হচ্ছে আমার গোল ওরিয়েন্টেড লাইফ, এটা কতটুকু স্বস্তিদায়ক এবং কতটুকু আসলে সবাই বুঝতে পারে। এটা তো আসলে স্পেশালি যখন ম্যাটেরিয়াল ভাবে যখন মানুষ একটু সমৃদ্ধি, আঙ্গুল ফুলে কলা গাছ টাইপের হয় আর কি, তখন মনে হয় এগুলো খুব বেশি একটা কনসার্ন মানুষ হয় না এগুলো নিয়ে। কিন্তু স্পেশালি যখন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, দুর্দশা, পেইন আসে, এবং এগুলো মানুষের জীবনে একটা ইনএভিটেবল পার্ট, আপনি এগুলো ইনস্কেপেবল, আপনি এগুলো থেকে এসকেপ করতে পারবেন না। তখন যে আপনি এই যে মেইজ হালতটা, যে মানে এই যে হতবুদ্ধিকর অবস্থাটা, এটা তখন বেশি ফিল হয়। আপনি তখন বুঝবেন যে আমার কাছে যদি পরিপূর্ণ একটা গোল না থাকে, আমি যদি একটা গোল ওরিয়েন্টেড লাইফ লিড না করি, তখন যে মনে হয়ে যাচ্ছে আমার জীবনের সব শেষ, আমি শেষ, আমার লাইফের এই সমস্যা, তখনই যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে কেন আমার সাথে এরকম হচ্ছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বেসিক্যালি সমস্যা কিন্তু তার মধ্যে, যে সে অন্য বা বাহিরের এই সমস্যাগুলোর সমাধান খুঁজতে যেয়ে নিজের ব্যাপারে জানে না যে সে আসলে নিজের উদ্দেশ্য, পারপাস সম্পর্কে একদমই মানে উদাসীন অথবা বেখবর ছিল আর কি ফুল লাইফে আর কি। আচ্ছা, এবং দেখেন যে মানুষ কিন্তু এমন অনেক জিনিস নিয়ে অমূলক ভয় পায়, সন্দেহ করে, যেগুলো আসলে হয়তো বা তার দরকার ছিল না। যেমন মানুষের কাছে মার্ক টুয়েন একটা কথা বলছিল, আমি আমার লাইফে অনেক ভয় পাইছি, কিন্তু দেখছে যে এগুলোর মানে 4-5 ভাগের 4 ভাগই আমার সাথে জীবনে হয়ই নাই, কিন্তু আমি শুধু ভয় পেয়ে গেছি, অমূলক ভয় পেয়ে গেছি। আমরা আমাদের জীবনের কতটুকু অংশ, যে মানুষটা নিজের সম্পর্কে ভালো আইডিয়া রাখে না, তো সে তার জীবনের কতটুকু অংশ ওয়েস্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এইসব ভয়ের কারণে, আনসার্টেন মানে ফিয়ার। হ্যাঁ, দেখা যায় যে আমি এটা করলে কি হবে, আমি এটা করলে মানুষ কি বলবে, আমি এটা করলে অমুকে কি হবে না হবে, সাইকোলজিক্যাল, এরপরে হচ্ছে সামাজিকভাবে সে একটা পিয়ার প্রেসারে থাকে আর কি। কিন্তু দেখা যাবে যদি সে নিজের সম্পর্কে সত্যিই জানতো, যখন মানুষ এগুলো সময় জানে না, যখন সেই মেইজ হালতে পড়ে যায়, তখন যে সে এই ধরনের মানে অজানা ভয়, আশঙ্কা তার মধ্যে গ্রো করে, এবং সে যে এগুলো বাহিরে এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে যে এগুলোর সমাধান করার চেষ্টা করে, কিন্তু সমাধানটা ছিল হচ্ছে তার মধ্যে, যে তাকে একটা গোল ওরিয়েন্টেড লাইফ লিড করতে হতো, কিন্তু সে সেটা না করার কারণে তার মধ্যে ধরনের অজানা ভয়, আশঙ্কা গ্রো করছে, অথবা গ্রো করার পরেও সেগুলোকে সঠিকভাবে মোকাবেলা করতে পারে না। জাস্ট দুইটা एग्जांपल গোল না থাকার কারণে, সেলফ এন্ড গড পারসেপশনের দুইটা ছোট না বিশাল পার্টের যদি উদাহরণ দেই, যে একটা হচ্ছে তাকদীর, একটা হচ্ছে আপনার রিস্ক। এই ব্যাপারের কনসেপ্টের পার্থক্যের কারণে কিন্তু দুইটা মানুষের লাইফে অনেক পার্থক্য হয়ে যায়। যে আমার আসলে দুনিয়াতে অমূলক ভয় পেয়ে লাভ নাই, আমার ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তারপর হচ্ছে আমি আমার চেষ্টা করব, যতটুকু দেওয়ার আল্লাহ দিবেন, এই কনসেপ্টগুলো অনেকের মধ্যে অনেক বেশি মানে ডিফার করে। তো দেখা যায় কি যে একটা মানুষের জীবনে স্বস্তি আছে কারণ সে জানে যে তার যে কন্ট্রোল অফ মানে হিজ ফেট ইজ ইন দ্য হ্যান্ডস অফ গড। আর অন্যজনের হচ্ছে যে সারাক্ষণ একটা অমূলক ভয়, যে এটা কি হবে, ওইটা কি হবে। হ্যাঁ, এবং যে ব্যক্তি নিজের উদ্দেশ্য সম্পর্কে জানে, তার মধ্যে এক ধরনের প্রভিডেন্সিয়াল বলা যায় যে ট্রাঙ্কুইলিটি থাকে, যে আচ্ছা ঠিক আছে, আমাকে আমার ট্রান্সেন্ডেন্টাল বিং আল্লাহ আমাকে আমার কেয়ার করতেছেন, আমার যাই হোক তিনি আমার কেয়ারে আছেন। অলওয়েজ সৃষ্টির দিকে তাকালে সে বুঝতে পারে যে প্রত্যেকটা সৃষ্টির জন্য তার প্রভিশন, এটার একটা সেটআপ আছে, আমার জন্য একটা সেটআপ আছে, হতে পারে কখনো কম কখনো বেশি। এবং এই যে অমূলক সন্দেহ, ভয় এবং অন্যের মতামতকে অকারণে খুব বেশি মানে এনলার্জ না করে দেখাটা, এটা কিন্তু আত্মিক স্বস্তি বা শান্তির একটা কারণ। যে আপনি তখন ভাববেন যে আসলে আপনি এক ধরনের বেপরোয়া মনোভাব, বেপরোয়া নেতিবাচক অর্থে না, বেপরোয়া এই অর্থে যে আই নো মাই গোল, পৃথিবী এদিক থেকে এদিক হয়ে যাক, কিন্তু আই নো মাই গোল, এবং আই উইল কন্টিনিউ টু ট্রেড আপন দিস পাথ। সো আপনি কি করবেন, যে আপনি কি হচ্ছে না হচ্ছে, আমার কথা কি বললো না বললো, আমার দরকার হচ্ছে আমি যে উদ্দেশ্য সম্পর্কে জানি কিনা, আমি জানি, ব্যাস এখন চলতে থাকবো। আত্মিক যেমন অনেক মানুষ লাইফ লিড করে হচ্ছে যে হোয়াট আদার্স উইল থিঙ্ক অ্যাবাউট মি, এইভাবে জীবন যাপন করতে গিয়ে সে কখনো নিজস্ব লাইফটা লিডই করে না। কারণ হচ্ছে যে তার কাছে মনে হয় যে এ কিভাবে ও কিভাবে, এরকম করে সে এমন একটা প্রেশার তার উপরে ক্রিয়েট করে নেয়, যে সে স্রষ্টাকে বাদ দেওয়ার কারণে, মানে স্রষ্টার কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে, স্রষ্টা আমাকে লাইফটা কিভাবে লিড করতে হবে, স্রষ্টা কিভাবে মানে এটা কি বেটার না একজনের কাছে স্রষ্টা কিভাবে লাইফটাকে চাচ্ছেন, এইটাকে ফলো করা কি বেশি কঠিন, নাকি হচ্ছে যে
100টা মানুষ আমার আশপাশে যারা তাও আছে, কনফ্লিক্টিং। হ্যাঁ কনফ্লিক্টিং আইডিয়া এবং পারসেপশনের কারণে তাদের মতো করে বাঁচতে গিয়ে আমার বিভিন্ন রূপ ধারণ করতে হচ্ছে। একজন বলবে তুমি অমুক কাপড় পরো, একজন বলবে তুমি এভাবে পরো, একজন বলবে তুমি ওড়না এভাবে পরো না, চলো। আরেকজন বলবে তুমি বোরকা পরো। সো এই যে বিভিন্ন মানুষের পক্ষ থেকে Conflicting বিভিন্ন কনফ্লিক্টিং যে ইনপুটটা পাচ্ছি, এটা মানুষের মানে এক ধরনের সাইকোলজিক্যাল ডিসোনেন্স তৈরি করে। কিন্তু যদি আমি স্রষ্টার কাছ থেকে একমুখী এক উৎস থেকে পাই, তখন কিন্তু আমি এই যে ইসু আসলাম বলছেন যে এক রব ভালো নাকি অনেকগুলো রব ভালো, অনেকগুলো রূপ ভালো। এবং মানুষের বৈশিষ্ট্য হচ্ছে যে স্রষ্টাকে কখনো হয় না, সে সৃষ্টির দাস অটোমেটিক, এবং সে কখনো কিন্তু দ্বিমুখী বা একাধিক সোর্স থেকে নিতে পারে না, সে সবসময় একমুখী মানে হায়ারার্কি বজায় রাখাটা তার। এবং এই জন্য দেখবেন যে মানুষদের আসলে স্রষ্টার ব্যাপারে ক্ল্যারিটি নাই, ওরা কোনো একটা মডেল দাঁড় করে নাই স্রষ্টা টাইপের, মানে ডেমিগড টাইপের একটা বানায় নাই। হতে পারে এটা পছন্দের সেলিব্রিটি, একটা আর্কিটাইপ বানায় নাই যে হ্যাঁ ঠিক আছে পছন্দের সেলিব্রিটি হইতে পারে, বা কোনো একটা অ্যাবস্ট্রাক্ট একটা হচ্ছে যে ডেমিগড টাইপের একটা কনসেপ্ট হইতে পারে, কনসেপ্টও হতে পারে, ইভেন কনসেপ্টও হতে পারে, যেমন নেচার, যেমন নেচার ইটস আ কনসেপ্ট, বাট মানুষ কিন্তু এটার উপর মানে কমপক্ষে হেডোনিস্টিক যে লাইফস্টাইল সেটা হইতে পারে তার কনসেপ্ট, যে এটাই আমার মন যা চায়, ডিজায়ার যা বলে তাই করা। তো এই যে আমার কাছে যখন মানুষের কাছে যখন একটা ক্ল্যারিটি থাকতেছে, তখন তার একটা আত্মিক স্বস্তি থাকতেছে, একটা শান্তি থাকতেছে, যে সে অন্যের মতামত বা অন্যের যে কনফর্মিটি এগুলোর উপরে উঠে নিজের গোলের দিকে সবসময় হেড করতে থাকে বা আগাতে পারে, একটা নিজস্বতা দান করে, যে আমি 8-10টা মানুষের জাস্ট পিয়ার প্রেসারের একটা প্রোডাক্ট না, অথবা হচ্ছে ইমিটেশন করতেছি না শুধুমাত্র যে 8-10 জন মানুষ যেদিকে দৌড়াচ্ছে, যে কাজটা করতেছে সেটাই আমার করতে হবে, মিমিক করতেছি না, আমি কোনো মিমিক্রি করার মতো কোনো আর্টিস্ট না আর কি জীবনের ক্ষেত্রে। এবং একটা জিনিস খেয়াল করেন যে তখন কিন্তু তার কাছে এমন শক্তি চলে আসে, আত্মিক শক্তি, যে 100টা মানুষ একদিকে দৌড়াচ্ছে, সে ভিন্ন দিকে দৌড়াইলেও তার কাছে একটা কনফিডেন্স, কনভিকশন থাকে যে না মানে আমি একটা রাইট ট্র্যাকে আছি, মানে আমি এটাকে যথেষ্ট সময় দিয়ে বুঝে শুনে আগাইছি। কিন্তু যার এই ধরনের ক্ল্যারিটি নাই, সে কিন্তু খুব সহজে ব্রেকডাউন করতে পারে এবং খুব সহজে সে যে পথ পরিবর্তন করে ফেলে। এবং এখানে একটা বিষয় হচ্ছে কি, যে এটা কিন্তু শুধুমাত্র মানে আধ্যাত্মিক বিষয় না, এটা বৈষয়িক উন্নতির জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যে আপনি যখন নিজের সম্পর্কে জানবেন, মিনস নিজের দুর্বলতা, উইকনেস, এরপর হচ্ছে আপনার শক্তিমত্তা, আপনার স্ট্রেংথ, যখন এগুলো জানবেন, তখন কিন্তু আপনি নিজেকে বৈষয়িকভাবে কিন্তু ফারিশ করতে পারবেন, রাইট? এক্স্যাক্টলি, যে আপনি তখন হচ্ছে যে আপনার স্ট্রেংথ এবং দুর্বলতা, মানে আপনার উইকনেস, এটা যখন আমি ক্লিয়ার হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার মানে অনেক মানুষ আছে যে কম এফোর্ট দিয়েও তার যেই ব্যাপারে স্পেশালিটিটা আছে সেটাতে সে অনেক বেশি আগে যেতে পারতেছে। আবার এমনও মানুষ আছে নিজেকে না জানার কারণে সে এমন ব্যাপারে এফোর্ট দিচ্ছে প্রচুর, যেটাতে আসলে তার সাথে অ্যালাইন না ব্যাপারটা। এবং মানুষ অনেক সময় অবাক হয় যে সে এত অল্প পরিশ্রমে কিভাবে পারতেছে, কিন্তু সে পরিশ্রমটা আগে দিচ্ছে হচ্ছে সে গোল, তার যে স্ট্র্যাটেজি, এগুলো সব তার কাছে ক্লিয়ার আছে। এখন সে জানে আমি কতটুকু পরিশ্রম দিব এবং কতটুকু পরিশ্রম করলে পরে আমি ইনপুটের অনুযায়ী একটা মানে রিটার্ন ব্যাক পাবো, আমার আউটপুট। কিন্তু ওই ব্যক্তি যার কোনো আগে মানে নিজের ব্যাপারে হ্যাঁ, সে আগে থেকে জানে না যে আমার কি করতে হবে না করতে হবে, নিজের দুর্বলতা কোথায়, শক্তি কোথায়, সে অকারণে একটা ভুল জায়গায় পরিশ্রম দিয়ে যখন ব্যর্থ হয়ে, তখন বলে যে হায় হায় কি হলো, যে আমি এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু তার তো উচিত ছিল আগে নিজের ব্যাপারে ক্লিয়ার আইডিয়া রাখা, তৈরি করা, যে না আমি আসলে কি, আমার কতটুকু আসলে কোথায় স্ট্রেংথ হবে। এবং দেখবেন যে এখনকার সময় যে আপনার যারা আধ্যাত্মিক দিক থেকে বা আত্মিক দিক থেকে খুব বেশি না, মানে স্রষ্টা ওরিয়েন্টেড না, তারাও দেখবেন কি নিজের ব্যাপারে একটা কথা খুব বলে, স্পেশালি বিলিভ ইন ইয়োরসেলফ এন্ড জার্নালিং, যে আপনি প্রত্যেক সময় কি কাজ করতেছেন না করতেছেন, যাতে আপনি আপনার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারেন। তো দেখেন তারাও কিন্তু এটা জানে যে আপনাকে বৈষয়িকভাবে উন্নতি করতে হলেও নিজের ব্যাপারে জানতে হবে। তাহলে চিন্তা করেন যে মানুষটা অন্ততপক্ষে দাবি করে আমি স্রষ্টাতে বিশ্বাস করি, অথবা তার আরো কত বেশি নিজের ব্যাপারে কনসার্ন এবং নিজের ব্যাপারে চিন্তা ভাবনা করা উচিত ছিল, বা হচ্ছে যে এই আলাপ আলোচনাতে মানে যুক্ত হওয়া উচিত। তো এবং আমরা যদি জিনিসটাকে আরেকটু শেষের দিকে আনি, তাহলে বিষয়টা হচ্ছে যে দেখেন আপনার কাছে যখন একটা ফাউন্ডেশন ক্লিয়ার থাকবে, তখন আপনি নেক্সট স্টেপগুলো নিতে আপনার জন্য সহজ হবে। আমরা আগেই আলাপ করছি যে একটা ডিসিশন মেকিং, আমাদের লাইফের প্রত্যেকটা ডিসিশন মেকিং এ কোনো না কোনো বিশ্বাস জড়িত। তো আমি যখন সঠিক বিশ্বাসটা বা সঠিক ধারণাটা আমি যখন ফাউন্ডেশন হিসেবে দিয়ে দিতে পারবো, তখন কিন্তু এটার উপরে আমার বিল্ডিংটা, যে আমার যে ফাউন্ডেশনের উপরে যে ডেভেলপমেন্টটা, সেটা কিন্তু সঠিকভাবে দাঁড় করাতে পারবো, বা এটা স্থায়ী হবে। কিন্তু যে মানুষটার কাছে এই ফাউন্ডেশনই নাই, তাহলে সে দাঁড়াবে কোন ভিত্তির উপরে? এবং সে ক্রাম্বল, কোনো সিচুয়েশনে পড়লে সে ক্রাম্বল ডাউন করা কিন্তু মানে ভেঙে পড়া, তার উপরে ভূমিকম্প আসা মাত্রই সে কিন্তু ভেঙে পড়বে কোনো একটা মানে বিপর্যয় আসার কারণে। সো এই যে দেখেন একটা মানুষ নিজেকে জানতেছে, একটা মানুষ নিজেকে জানতেছে না, এর মধ্যে কত বিশাল পার্থক্য হয়ে যাচ্ছে।
স্রষ্টাকে জানার কারণে যদি ইন্ডিভিজুয়ালি যদি স্বতন্ত্রভাবে স্রষ্টাকে জানার যে উপকারিতা এবং অপকারিতার দিকে চলে যাই, তখন কিন্তু দেখেন যে স্রষ্টা জানা ছাড়া কিন্তু আমি আমার লাইফের কোনো মিনিং বা হচ্ছে গাইডেন্স পাবো না। কারণ হচ্ছে মানুষকে সবচেয়ে ভালো জানেন কে? যিনি মানে যিনি মানুষ বানাইছেন। সো এবং এটা কিন্তু আমরা কোরআনে পাই সূরা মুলক থেকে, যে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যে যিনি সৃষ্টি করছেন তিনি কি সবচেয়ে বেশি জানবেন না? তো এই যে দেখেন, আপনি যখন একবার হইলেও কোরআন কেউ যদি তর্জমা করে, সে কিন্তু মানুষ সম্পর্কে অনেক ভালো কিছু জানতে পারে। যেমন মানুষের বৈশিষ্ট্য কি, মানুষ কি টাইপের, মানুষের বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ অনেক জায়গায় বলছেন যে মানুষ তর্কপ্রিয়, মানুষ তরাপ্রবণ, মানুষ দুনিয়া মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনকে বেশি প্রাধান্য দিতে চায়, কিন্তু আল্লাহ বারবার বলতেছেন আখিরাত সবচেয়ে উত্তম, চিরস্থায়ী। তারপরে ধরেন যে মানুষ সম্পর্কে যে ক্যাটাগরাইজ করা, যে মানুষ নর্মালি ফান্ডামেন্টালি 3 প্রকারের হয়, আইদার সে বিশ্বাসী হয়, অথবা সে মুনাফিক হয়, অথবা সে কাফের হয়। হ্যাঁ, তো এই যে আপনি যখন এই ব্যাপারগুলো সম্পর্কে যত ক্লিয়ারলি জানবেন, যত বিস্তারিত সাব ক্যাটাগরিতেও আপনি আরও গবেষণা করলে বুঝতে পারবেন, কিন্তু ফান্ডামেন্টাল যে মানুষের স্বভাব চরিত্র বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু আপনি স্রষ্টার কাছ থেকে জেনে নিতে পারতেছেন। সো আপনার জন্য কিন্তু ইজি হয়ে যাচ্ছে। এবং এটা যখন আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার নিজের বৈষয়িক উন্নতি, আখিরাতের অনুযায়ী আপনাকে কীভাবে গড়ে তুলতে হবে এবং আশপাশের মানুষের সাথে কীভাবে কানেক্ট করতে হবে, সেটাও কিন্তু আপনি ভালোভাবে জেনে যাচ্ছেন। কারণ আশেপাশের মানুষকেও কিন্তু আপনি তখন একটা আপনার ভালো আইডিয়া থাকার কারণে আশেপাশের মানুষকে আপনি জাজ করবেন সেই ভিত্তিতে, যে ভিত্তিটা সবচাইতে রিলায়েবল। মানে আপনি জানতেছেন যে মানুষের মধ্যে কি ভার্চুস থাকে, কি ভাইস থাকে, এবং হচ্ছে স্ট্রেংথ কোন দিক থেকে মানুষ খুব দুর্বল, কোন দিক থেকে মানুষ কিভাবে মোটিভেটেড হয়, মানুষ কিভাবে ডিমোটিভেটেড হয়। সো এইগুলোর ইন্টিগ্রেশন যখন আপনি জানবেন, এবং যে জানার মাধ্যমটা যদি রিলায়েবল, মোস্ট রিলায়েবল হয়, তখন যে আপনার কাছে নিজেকে জানতে যেমন সুবিধা হবে, তেমনি অন্যের সাথে কানেক্ট করা এবং অন্যকে জানা, বোঝা, তাকে জাজ করতে গেলেও কি আপনার অনেক স্মুথনেস চলে আসবে আপনার লাইফে। এবং দেখেন, মানে জীবনে মানুষ অনেক সময় বলে যে আমি আমার মানে মানুষ তার ইন্ডিভিজুয়াল গোল বের করে নেবে। ইন্ডিভিজুয়াল গোল যদি মানুষ বের করে নেয় বা বের করার চেষ্টাও করে, তো তখন এটা হচ্ছে সাবজেক্টিভ। এই গোলগুলো কিন্তু মানুষকে আসলে প্রকৃত অর্থে সেই মানে মিনিংটা দেয় না বা মানেটা দেয় না, যেটা আসলে তার সৃষ্টিগতভাবে তার উদ্দেশ্য, অবজেক্টিভ যে উদ্দেশ্য, সেখানে যাওয়া উচিত ছিল। এটা একমাত্র দিতে পারবেন স্রষ্টা নিজেই। তো আমি যদি স্রষ্টার ব্যাপারে ক্লিয়ার কনসেপ্ট না রাখি, তাহলে কিন্তু মানুষ জাস্ট মানে বিভিন্ন দিকে যেদিকে বলতেছে সেদিকে দৌড়াচ্ছে। বিভিন্ন জায়গায় যে সে ট্রাই করবে, ট্রায়াল এন্ড এররের মধ্যে সে জীবন কাটাবে। মানে ট্রায়াল এন্ড এররের মাধ্যমে এমন লাইফ, মানে এত একটা মানে প্রোফাউন্ড লাইফ হইতে পারতো, সেটা জাস্ট ট্রায়াল এন্ড এররের মধ্যে শুধুমাত্র এই কারণে যে সে যেখানে যাকে জানার দরকার ছিল, যে ব্যাপারে জানার দরকার ছিল, সে সেই ব্যাপারে জানেনি। যেমন আপনি বিজনেস করবেন, আপনি যদি একটা মেন্টরের কাছ থেকে, যে অলরেডি এক্সপিরিয়েন্স শিখছে, 20 বছর অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে শেখা ভালো হবে, নাকি হচ্ছে যে আপনি ট্রায়াল এন্ড এররের মধ্যে আপনার 20 বছর নষ্ট করে দিলেন, এরপরে গিয়ে আপনি হয়তো কিছু একটা করতে পারছেন অথবা এর আগে মরে গেছেন, সেটা বেশি ভালো হবে? তো সবসময় কিন্তু যার কাছে আছে তার কাছ থেকেই আমরা নেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে জীবন সম্পর্কে যদি জানতে হয়, এর মিনিং অনুধাবন করতে হবে, তো স্রষ্টার কাছ থেকে আসলে জানতে হবে, আল্লাহর কাছ থেকে জানতে হবে। তারপর দেখেন যে পৃথিবীতে আমাদের এই যে বিভিন্ন, আপনি যে বললেন যে দুঃখ দুর্দশা বা বিভিন্ন হচ্ছে ট্র্যাজিক মোমেন্ট, সেগুলোতে কিন্তু স্রষ্টা সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট যত বেশি ভালো, তারাই তত বেশি সার্ভাইভ করতে পারে, তারাই তত বেশি সেই জিনিসটাকে মানে এত কিছুর মধ্যেও আশা খুঁজে পেতে পারে। যেমন আমরা পৃথিবীতে এমন মানুষ আছে, কোনো একটা এন্ডের মানুষ, যে হয়তো একটা সাধারণ ঘটনার কারণে ডিপ্রেসড হয়ে সুইসাইড করে ফেলছে, পরীক্ষা খারাপ করছে, বকা দিছে বাবা মা, সুইসাইড করে বসে আছে। আবার এমন মানুষ আছে যে তার পুরো ফ্যামিলি, যেমন ফিলিস্তিনে এখন যা হচ্ছে, যে পুরো ফ্যামিলি হচ্ছে যে মানে মারা গেছে, মানে ধ্বংসস্তূপের মধ্যে চলে গেছে বোম্বিং হওয়ার কারণে। কিন্তু তারপরেও তার মনের মধ্যে স্রষ্টার প্রতি পজিটিভ ধারণা থাকার কারণে, প্রকৃত ধারণা থাকার কারণে সে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে না, সে আশা হারায়নি। সে তখন পর্যন্ত সে কিন্তু কারণ হচ্ছে সে একটা মিনিং আছে তার কাছে, যে না, কারণ সে জানে যে এত কিছু আমার মধ্যে থেকে চলে গেছে, এগুলোর একটা রিজন আছে এবং এগুলো আমার সাথে কানেক্টেড। এই যে জানতে পারাটা, এটাই হচ্ছে মানে এটা কোনো অমূলক বিষয় না, এটা কোনো শান্তি, ট্রাঙ্কুইলিটি একটা মাইন্ডসেট থেকে আসবে না, আসা পসিবল না। সে সবকিছু একটা রিজন জানে যে না, এটার সাথে গডের একটা ডিভাইন, একটা বড় প্রোগ্রামের একটা অংশ, একটা মহা পরিকল্পনার মধ্যে আমি হচ্ছে এতটুকু পার্ট, মানে এবং আমি একটা বিশাল মানে বিশেষ একটা মানে অংশ, তাহলে আমার লাইফে এত বড় একটা কিছু ঘটার কথা না। সো এখানে কিন্তু মানুষ একটা আশা খুঁজে পায়। তারপরে দেখেন যে আমাদের সব কিছুর একটা মেইন পারপাস হচ্ছে আমরা সব কিছুতে ভালোবাসার একটা মর্ম অনুধাবন করতে চাই। সো এই ভালোবাসার মর্মটা তখনই অনুধাবন করতে পারি আমরা যখন আমরা, দেখেন পৃথিবীতে দুঃখ দুর্দশা কেন, এই কেন সেই কেন, মানুষের প্রবলেম অফ ইভিলের একটা কনসেপ্ট আছে,
যে মানুষ অনুধাবন করতে চায় ওয়াই দের ইজ সো মাচ অফ পেইন অ্যান্ড সাফারিং অ্যান্ড অল, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস অনুধাবন করি যদি একটু গভীর মিনিং খুঁজতে যাই, যে কোনো ভালোবাসাই প্রকৃত অর্থে অনুভব করা যায় না যতক্ষণ না তার মধ্য দিয়ে সাফারিংয়ের মধ্য দিয়ে আমি ভালোবাসা অর্জন করতে পারতেছি। যেমন আমরা পৃথিবীতে ধরেন যে হাজব্যান্ড তার ওয়াইফের জন্য বা ওয়াইফ হাজব্যান্ডের জন্য যত বেশি স্যাক্রিফাইস করে তত বেশি পরিমাণে কিন্তু সে ভালোবাসাটা তত খাঁটি প্রমাণিত হয়, তাই না? আমি যদি একজন বলি যে আমি আসলে ভালোবাসি কিন্তু তার জন্য আমি কোনো স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করতে রাজি না, তাহলে সেটা হচ্ছে একটা ফেক দাবি। তো তেমনি স্রষ্টাকে যে যত বেশি পরিষ্কারভাবে ধারণ করতে পারে তার কনসেপ্টের মধ্যে, তত কিন্তু সে বুঝতে পারে যে না, এই কষ্ট দুর্দশার মধ্য দিয়েই আসলে হচ্ছে যে প্রকৃত অর্থে প্রকৃত ভালোবাসা অনুভব করা সম্ভব। এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, যেই ভালোবাসাটা হচ্ছে দুনিয়াতে আমি যাই ভালোবাসি না কেন সেটা কিন্তু একসময় আমার ছেড়ে যেতে হবে, সেটা থেকে বিচ্ছেদ ঘটবে এবং ধ্বংস হয়ে যাবে। কিন্তু যিনি হচ্ছে মানে হচ্ছে এভার লাস্টিং বিং, তার সাথে যদি আমি একটা ভালোবাসার সম্পর্ক বিল্ড আপ করতে পারি, সেটা কিন্তু এভার লাস্টিং, সেটা কিন্তু কখনো যাবে না, এবং সেটার জন্য আমাকে প্রমাণও দিতে হবে। এবং ওইটার যে একটা অনুভূতি, মানে জান্নাতীরা কিন্তু জান্নাতে যাওয়ার পরেও বলা হয় যে শহীদদের একটা মনোভাব থাকবে যে শহীদ হওয়ার পরেও জান্নাতে তাকে যখন জান্নাত দেওয়া হবে তখনও কিন্তু সে বলবে যে এই যে আমি আল্লাহর জন্য নিজেকে বিসর্জন করছি, এটার যে সুখ আমি অনুভব করছি, এই সুখের জন্য হলে আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার শহীদ হয়ে আল্লাহর প্রতি ভালোবাসার নজিরটা রাখবো। কারণ এটার যে সুখ, আত্মিক সুখ, এটা ব্যাখ্যা করার কোনো ভাষা দুনিয়াতে নাই। সো তো এই যে মানে, এবং হচ্ছে পাশাপাশি আমরা এটাও বলতে পারি যে আপনি যখন স্রষ্টার ব্যাপারে ক্লিয়ার ধারণা থাকবে তখন কিন্তু আপনি অহংকারী হবেন না, তখন কিন্তু আপনি মানে সব কিছু নিজের অর্জন মনে করবেন না, তখন কিন্তু আপনার মধ্যে বিনয় আসবে, হিউমিলিটি আসবে, এবং আপনি কিন্তু গ্রেটফুল হবেন, এবং লাইফের ছোট ছোট মানে ব্লেসিং নিয়েও আপনি কিন্তু খুব মানে আনন্দ ফিল করবেন, এবং মনে করবেন যে না, দিস ইজ সামথিং রিয়েলি বিগ, যে এই আনন্দটা, এই যে আমি 5টা মিনিট যে কোনো রকমের টেনশন ছাড়া, কনফ্লিক্ট ছাড়া, হ্যাঁ, আমার হচ্ছে স্বস্তিময় একটু সময় কাটাইতে পারতেছে, এটাও কত বড় নিয়ামত। তখন অনেকে হয়তো পাচ্ছে না, হ্যাঁ, অনেকে পাচ্ছে না, কোটি কোটি মানুষ পাচ্ছে না। বলা হয় যে আপনার যদি মাথার উপরে ছাদ থাকে, খাবারের মতো খাবার থাকে টেবিলে, এবং আপনার যদি বিশেষ রোগবালাই না থাকে, তাহলে দুনিয়াতে আপনি তো মানে অধিকাংশ মানুষের চেয়ে সুখী একটা জীবনযাপন করতেছেন। কিন্তু এই রিয়েলাইজেশনটা তখনই আসবে যখন আপনি স্রষ্টার সাথে কানেক্ট করতে পারবেন। যে কানেক্ট করতে পারে না তার কিন্তু কোনো এন্ড পয়েন্ট নাই যেটা দিয়ে সে স্যাটিসফাইড হতে পারবে যে দিস ইজ দ্য, এতটুকু পেলে আমার ঠিক আছে, এতটুকু পেলে আমার ঠিক আছে। সে বরং সবসময় তার মানে লোভের পোকাটা সবসময় সিঁড়ি বেয়ে উপরে উঠতেই থাকবে, এবং মিলিয়ন ডলারের মালিক হইলেও কিন্তু তার কোনো মানে শেষ হবে না। যেমন নবী সাল্লাল্লাহু হাদিসে বলেছেন যে মিন্স কবরে যাওয়া ছাড়া অন্য কোনো মানে 7টা স্বর্ণের পাহাড় দিল, 8 নাম্বারটা খুঁজবে, 8 নাম্বারটা সে খুঁজবে। তো মানুষের প্রবণতা হচ্ছে এরকম। তো যাই হোক, তো এই হচ্ছে যে একটা মানুষ যে স্রষ্টাকে জানে তার, এবং যে মানুষটা স্রষ্টা সম্পর্কে জানে না, বুঝে না বা সময় দেয় না, তার মধ্যে লাইফের কোয়ালিটি এবং তার ক্ল্যারিটির মধ্যে এত এত বিশাল বিশাল পার্থক্য। সো আমরা কিন্তু এই বিষয়গুলো হেলাফেলায় ফেলে দিতে পারি না, তাই না? তো আমি আমার নিজের প্রয়োজনে, বৈষয়িক জীবনের উন্নতির প্রয়োজনে হলেও, এবং হচ্ছে স্বস্তিময় জীবনের জন্য হলেও, এবং হচ্ছে ক্লিয়ার একটা পারসেপশন নিয়ে একটা জীবন কাটানোর জন্য হইলেও কিন্তু আমার এই ব্যাপারগুলো সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া থাকা দরকার, সেলফ অ্যান্ড গডের। এবং আখিরাতের জন্য, পরকালের জন্য তো অবশ্যই দরকার, যেখানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা জিনিসের প্রতিদান পাবো। সো আমি যত ক্লিয়ার পারসেপশন রাখবো তত বেশি পরিমাণে আমার এফোর্ট দিতে ইচ্ছা করবে, নেভার এন্ডিং একটা লাইফ, সেটাতে যে আমরা যেন সবচেয়ে আমার যাতে প্রতিদানটা আরো মাল্টিপ্লাইড হয়। সো আজকের আলোচনা আমার মনে হয় যে এই পর্যন্তই থাকুক। আমরা তো এতটুকু বুঝলাম যে ওয়াই ইট ইজ সো নেসেসারি টু থিঙ্ক অ্যান্ড নো অ্যান্ড হ্যাভ ক্লিয়ার পারসেপশন অ্যাবাউট সেলফ অ্যান্ড গড। পরবর্তী পর্বে আমি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব, বা আলোচনাটা এটা হবে যে থ্রু আউট দ্য হিস্ট্রি আমরা বিভিন্ন সভ্যতায় এবং বিভিন্ন সময়ে, একদম হচ্ছে আদি সময় থেকে, প্রি হিস্টোরিক টাইম থেকে শুরু করে আজকের দুনিয়া পর্যন্ত, যে স্রষ্টা এবং সেলফের যে কনসেপ্ট, এগুলোর যে ভ্যারিয়েশন এবং যেই ডেভেলপমেন্ট বলবো নাকি সেটা শিওর না, বাট এই যে এই যাত্রাটা কীরকম হয়ে আসতেছে এবং সেটা থেকে আমরা কি শিখতে পারি সে ব্যাপারে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। তো আজকের মতো এখানেই ভাই বিদায় নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।